আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দ্রুত জয়েন করে ফেলেন। ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, শুনতে পাচ্ছে কিনা একটু বলতে হবে। দ্রুত জয়েন করে ফেলি, কেমন? সাউন্ড ইজ ক্লিয়ার কিনা বলেন। সাউন্ড কি ক্লিয়ার আছে? সাউন্ড কি ক্লিয়ার আছে? ওকে, সাউন্ড ক্লিয়ার। কারো মনে আছে কোন পর্যন্ত পড়ছিলাম? মামুন, কি খবর? মামুন, নীলিমা, মির্জা, অনেকে আছে। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার বাট স্ক্রিন ক্লিয়ার না। আমার এখানে তো স্ক্রিন ক্লিয়ার, আপনার কাছে স্ক্রিন ক্লিয়ার নয়। স্ক্রিন কেন ক্লিয়ার নয়? মনে হচ্ছে বহুদিন পর ক্লাস করছি। কোন পর্যন্ত পড়ানো হয়েছিল মনে আছে? আমরা একটু সামারি টানবো। স্ক্রিন ক্লিয়ার, সবকিছু ঠিকঠাক আছে। যাদের ক্লিয়ার না তারা একটু টেনে টেনে দিবে, কেমন? আমরা একটা সিকোয়েন্স মেনটেন করবো। আমি একটা অনুরোধ জানাবো এবং আমি প্রত্যেকটা বেচে এটাই জানাই। কোন ক্লাস কেউ যদি আগের দুইটা ক্লাস না করে থাকেন তাহলে অফকোর্স আগের দুইটা ক্লাস আগে করবেন। প্রত্যেকটা ক্লাস ইকুয়ালি লিঙ্কড আপ। অ্যাটলিস্ট আমি আমার বেচের স্টুডেন্টদেরকে আমি এভাবে পড়াই। সর্বোচ্চ যেটা সাজানো, যেইভাবে সাজানো যায় এইভাবে কথা বলা হবে, এভাবে আমি এভাবে কথা বলে থাকি। আমরা একটু যদি প্রথমের দিকে একটু চলে যাই, আমরা যদি একটু মনে করে দিই, আমাদের মাঝখানে দেশের একটু ঝামেলার কারণে আমাদের দুইটা ক্লাস মিস হয়ে গেছে এবং আমাদের আশা করা যায়, এবং আজকেও আমি ফোনের নেটওয়ার্ক দিয়ে আসছি। আল্লাহ ভালো জানে কি হয়েছে, খুব বেশি কাজ হচ্ছে না। আমরা একটু এই জায়গাটা একটু চিন্তা করবো। আমরা প্রথম দিক থেকে একটু হয়তো 2-4-5 মিনিট সময় লাগবে, তাহলে আমাদের সিকোয়েন্সটা মনে রাখতে হয়তো বা সুবিধা হবে। আমরা এই কথা বলেছিলাম যে কোনো একটা সেন্টেন্স আমরা যখন লিখবো অথবা আমরা কোনো ট্রান্সলেশন করব, তখন আমাদের বেসিক এই স্ট্রাকচারটা মেনটেন করতে হয়। এজন্য আমি একটা কথা লিখে দিছিলাম যে ফ্রি হ্যান্ড রাইটিং লিখার জন্য অথবা ট্রান্সলেশন করার জন্য মৌলিক সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এই কথাটা আমি ক্লাসে বলেছিলাম। সেকেন্ড ওয়ান, যে কোনো বিষয় সম্পর্কে যখন আমরা লিখতে যাব সবার প্রথমেই যেই জিনিসটা সম্পর্কে জানতে হয় এটা হচ্ছে সাবজেক্ট সম্পর্কে জানতে হয়। আমরা এই একটা ক্লাসে সাবজেক্ট কি করে চিনতে হয়, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে আমরা কে বা ভার্বকে যখন কে অথবা কারা বা কাদের দিয়ে প্রশ্ন করি তখন সাধারণত অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট পাওয়া যায়। আমরা বলছিলাম লিঙ্কিং ভার্বযুক্ত সেন্টেন্সে কি অথবা কোনটি দ্বারা প্রশ্ন করলেও সাবজেক্ট পাওয়া যায় লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে। কখনো কখনো বাংলায় দেখবেন বিভাগ থাকবে না ভার্বহীন বাক্যের ক্ষেত্রে। এবং বলছিলাম প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, বলছিলাম আমরা ভার্বকে যখন কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করা হয় তখন সেই ক্ষেত্রে আমাদের ভার্বের সাবজেক্ট হিসাবে পাওয়া যায়। আমরা এই কথা বলার চেষ্টা করেছিলাম
যে সাবজেক্ট হিসেবে সবসময় হি, সি, রহিম, করিম এগুলা ব্যবহৃত হয় না। এই জন্য আমরা বলছিলাম সাবজেক্ট হিসাবে আমাদের টোটাল 6টা জিনিস ব্যবহৃত হয়। টোটাল 6টা জিনিস ব্যবহৃত হয়। আমাদের কি কি ব্যবহৃত হয়? নাউন ব্যবহৃত হয়, প্রোনাউন ব্যবহৃত হয়, এবং প্রোনাউনের 2টা ছাড়া ব্যবহৃত হয়, রেসিপ্রোকাল এবং রিফ্লেক্সিভ প্রোনাউন। নাউন ফ্রেজ ব্যবহৃত হয়, নাউন ক্লজ ব্যবহৃত হয়, ভার্বাল নাউন ব্যবহৃত হয়, জেরান অথবা জেরান ফ্রেজ এবং ইনফিনিটিভ এবং ইনফিনিটিভ ফ্রেজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারে। এটুকু ছিল আমাদের প্রাথমিক আলোচনা। সেকেন্ড ওয়ান আলোচনা ছিল আমাদের ভার্ব নিয়ে। ভার্ব নিয়ে বিস্তারিত আমি আলোচনা করিনি। মূলত আমাদের ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব, এই 5টা ভার্ব নিয়ে আমি কথা বলেছি, যতটুকু না বললেই নয়। সেকেন্ড ওয়ান হচ্ছে আমরা অবজেক্ট নিয়ে কথা বলেছি। ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, যেটাকে বাংলায় কর্ম বলা হয়। এবং অবজেক্টটা 2 প্রকার হয়, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট এবং আরেকটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। এবং এদের ভিতরে একটা সিকোয়েন্স মেনটেন করার একটা সিকোয়েন্স আমি বলেছিলাম। এতটুকু ছিল আমাদের প্রথম দিককার আলোচনা। এবং এই সাবজেক্টটা কত বড় হয়, বড় বড় সাবজেক্ট হতে পারে হি, সি বাদ দিয়ে, এটার জন্য হচ্ছে আমরা এই এক্সাম্পল গুলা নিয়েছিলাম। এই এক্সাম্পল গুলার ভিতরে আমাদের যেইগুলা ছিল সেগুলো হচ্ছে আমাদের আপনাদের সুবিধার্থে যেটা করেছি আমি, যে বিভিন্ন পরীক্ষার যে প্রশ্নগুলো আছে কোন নিয়মের আন্ডারে কোনটা পড়ে, এটা জাস্ট দেখানোর জন্য আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম। সেকেন্ড দিন যেই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম, যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট যখন হয়ে যায়, তখন আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট যখন পেয়ে যাই, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হলে আমাদের একটা সেন্টেন্স হয়ে যায়, অবজেক্ট প্রয়োজন হয় না। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন আমরা এটা ব্যবহার করেছিলাম। আমাদের যেহেতু যখন আমরা কোনো কিছু লিখবো অথবা কোনো ট্রান্সলেশন করবো, অফকোর্স সেন্টেন্সের ভিতরে হইতে হয় এবং সেটা কোনো সেন্টেন্সের মাধ্যমে করতে হয়। আমরা যখন কোন লিখবো অথবা মানে আমরা যখন কোন ট্রান্সলেশন করব, তখন সেই ক্ষেত্রে আমাদের 8 প্রকার সেন্টেন্স, মৌলিক 8 প্রকার সেন্টেন্সের ভিতরে লিখতে হয়। এর ভিতরে ছিল আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটিভ সেন্টেন্স। এই 5 প্রকার সেন্টেন্স সম্পর্কে আমরা একটু কথা বলা যায়, যতটুকু কথা না বললেই নয়, এরকম ভাবে আমি কথা বলেছিলাম। এবং এটা বলেছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, নট অবজেক্ট। অবজেক্ট হলে সবসময় অবজেক্ট থাকবে না, তখন আপনার লিখতে ঝামেলা হবে। আপনি বুঝবেন যে এখানে তো অবজেক্ট নেই, আমি অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করছি, তো অ্যাসার্টিভ সেন্টেন্স হয় না, কোনো একটা অন্য কিছু ব্যবহার করতে হবে, এরকম আমরা বলেছিলাম। এবং বলেছিলাম আপনার লিখার ক্ষেত্রে এবং ট্রান্সলেশনের ক্ষেত্রে প্রায় 99% বাক্যই হচ্ছে আপনার কি হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে হয়। আমাদের এই সেন্টেন্সটার 5 প্রকারের ভিতরে আমরা বিস্তারিত একটু কথা বলছিলাম। 2 নাম্বার বলছিলাম যে স্ট্রাকচার অনুসারে আমাদের সেন্টেন্সটাকে আরো 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স। এবং এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স আলোচনা করতে যে আমাদের কিছু জিনিস জানার দরকার ছিল। এটা হচ্ছে ক্লোজ সম্পর্কে জানার দরকার ছিল। এজন্য আমরা ক্লোজ সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছিলাম। ক্লজটাকেও কয়েক ভাগে ভাগ করা হয়, মূলত 2 ভাগে ভাগ করা হয়, মানে আমাদের প্রিন্সিপাল ক্লজ এবং হচ্ছে আমাদের কি ডিপেন্ডেন্ট ক্লজ। এবং এখানে প্রিন্সিপাল ক্লজ চিনার উপায় বিস্তারিত বলেছিলাম, এবং ডিপেন্ডেন্ট ক্লজ কিভাবে চিনবি সেটাও আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। এবং আমরা বলেছিলাম যে আমাদের কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স গুলোই সব থেকে বেশি ব্যবহৃত হয় এবং সাধারণ বাক্যগুলোতে সিম্পল সেন্টেন্স ব্যবহৃত হয়। এবং পরবর্তীতে যেটা বলছিলাম, আমরা 2টা সেন্টেন্স ব্যবহার করছিলাম। এই 2টা সেন্টেন্স আপনাদের কাছে নতুন, অনেকের কাছে। একটা হচ্ছে মাল্টিপল সেন্টেন্স, আর হচ্ছে কন্ট্রাক্টেড সেন্টেন্স। মাল্টিপল সেন্টেন্স আমরা কাকে বলেছিলাম, যখন একই ব্যক্তি একাধিক কাজ করবে তখন প্রত্যেকবার সাবজেক্ট ব্যবহার না করে প্রথমবার সাবজেক্ট ভার্ব ব্যবহার করে পরবর্তীতে অবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট আমরা ব্যবহার করব। এটা আমরা ব্যবহার করব যখন একই ব্যক্তি বা প্রতিষ্ঠান অনেকগুলা কাজ করে থাকে। এবং সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম হি কেম টু হাউস, সে আমার বাড়িতে আসলো, ভাত খেলো, গল্প করলো, কিছুক্ষণ গল্প করলো এবং ওয়াইন্ট অ্যাওয়ে, এবং সে চলে গেল। একই ব্যক্তি অনেকগুলা কাজ করেছে, 4টা কাজ করেছে, আমরা 4 বার এখানে হি ব্যবহার করিনি। পরবর্তীতে হচ্ছে আমাদের কন্ট্রাক্টেড সেন্টেন্স, সব থেকে বেশি ব্যবহৃত হয় কন্ট্রাক্টেড সেন্টেন্স আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এবং ট্রান্সলেশনে। প্রথম কথা হচ্ছে
কন্ট্রাক্টিভ সেন্টেন্স হচ্ছে আমাদের কোনটা, যখন কম্পাউন্ড সেন্টেন্স থাকবে, যখন একই সাবজেক্ট থাকে একই ভার্ব থাকবে, তখন পরবর্তী ক্লজে সেকেন্ড প্রিন্সিপাল ক্লজে সাবজেক্ট এবং ভার্বটাকে উঠাই দিতে হবে। যেমন এই বাক্যে হি ওয়েন্ট টু মার্কেট এন্ড হি বট আ বুক, আমি বলছি হি যেহেতু সেম আছে, তার পরবর্তী হিটা আবার অতিরিক্ত কেন ব্যবহার করতে হয়, হি ওয়েন্ট টু মার্কেট এন্ড বট আ বুক। এইখানকার ভার্ব এবং এইখানকার ভার্ব যেহেতু আলাদা, এই জন্য আমি ভার্বটাকে রাখতে বাধ্য। এবং এইভাবে যে এই যে সেন্টেন্সটাকে সংক্ষিপ্ত করে ফেললাম, এই সংক্ষিপ্ত করে ফেলাটার নামটাই হচ্ছে কন্ট্রাক্টেড সেন্টেন্স। এটা সব থেকে বেশি ব্যবহৃত হয় এবং আমরা এখন এক্সাম্পল দেখাবো। পরবর্তীতে আমাদের এই পর্যন্ত আলোচনা শেষে আমরা বলছিলাম ইংরেজিতে সিম্পল সেন্টেন্স চেনার উপায়, এবং আমরা ওইখানে একটা স্ট্রাকচার লিখেছিলাম যে ট্রান্সফরমেশন অফ সম্পর্কে আপনাদের মিনিমাম কিছু ধারণা রাখতে হবে, এবং এটা নিয়ে আমরা আজকে একটু কথা বলবো ইনশাআল্লাহ। ইংরেজিতে সিম্পল সেন্টেন্স চেনার উপায় এবং ইংরেজিতে কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপায়। আমি আশা করি এতটুকু আপনার পড়া হয়েছে, আপনি এতটুকু পড়ছেন, পড়া কিন্তু কেউ জমাবেন না। এই যেই কনজাংশন গুলো দেয়া আছে এগুলোর প্রত্যেকটার অর্থ জানবেন, না হলে কিন্তু আপনি লিখতে পারেন না পরবর্তীতে। ইংরেজিতে কম্পাউন্ড সেন্টেন্স চেনার উপায় আপনি কি করে চেনবেন, এর পরবর্তীতে আমরা 1 নাম্বার কোশ্চেন বিসিএস এর যে প্রশ্নটা আসছে 41তম বিসিএস লিখিত পরীক্ষায়, যেখান থেকে আমি নিয়েছি, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম, এবং 2 নাম্বার সেন্টেন্সটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এতটুকু আমাদের আলোচনা ছিল। আমি আশা করি যে আমাদের সিকোয়েন্সটা আপনাদের ঠিকঠাক দিতে পারলাম, মনে হয় ঠিকঠাক আছে কি? ঠিকঠাক আছে কি? ঠিকঠাক থাকার পরে আমরা আরো কিছু কথা বলেছিলাম, এটা নিয়ে আমরা আর একটু কথা বলবো। ভাঙার কাজটা মূলত এই জায়গাতেই, এবং পরবর্তীতে আমরা আরো কিছু বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলেন আমরা একটু দেখার চেষ্টা করি। একটা কোশ্চেনে যাব, যেটা প্রথম আলো থেকে আমি নিয়েছি, কোশ্চেন নাম্বার 8। আমার অনেকগুলো মিসিং হয়ে গেছে, বুঝছেন, ইন্টারনেটের কারণে কোনো তেমন কাজ করতে পারি না। এটা প্রথম আলো থেকে নিয়েছি আমি, বাক্যটা প্রথম আলো থেকে নিয়েছি। একটু তাকান সবাই। কোশ্চেন নাম্বার 8, কত বড় একটা বাক্য। বলা হয়েছে বাংলাদেশ সরকার দেশের শীর্ষস্থানীয় একটি মানবাধিকার সংগঠন অধিকারের নিবন্ধন নবায়ন ও স্বীকৃতি জানানোর পর বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের কাছে স্বপ্রণোদিত হয়ে একটি ব্যাখ্যা পাঠিয়েছেন। বুঝাতে পারলাম? প্রথম প্রশ্ন, ফার্স্ট কোশ্চেন, আমাদের এই যে বাক্যটা আছে, 8 নাম্বার কোশ্চেনটা আছে, 8 নাম্বার কোশ্চেনটা পত্রিকা থেকে নিয়েছে আমাদের, এবং আমাদের কোর্স যখন শেষের দিকে হবে, আমাদের যখন মৌলিক ক্লাসগুলো শেষ করে হলো, তখন আমরা পত্রিকা, এখানে আমি সরাসরি আমাদের অনলাইনে ঢুকবো এবং গুগল ফর্ম থেকে গুগলে ঢুকে আমরা প্রথম আলো এডিটোরিয়ালটা আমরা অনুবাদ করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তখন আপনার কাছে সহজই মনে হবে। এই বাংলাদেশ সরকার দেশের শীর্ষস্থানীয় একটি মানবাধিকার সংগঠন অধিকারের নিবন্ধন নবায়ন, কি লেখা আছে, নবায়নে অস্বীকৃতি, আসলে এই জায়গায় ঝামেলা হয়েছে, এটা অস্বীকৃতি ভাই, এইও না, এই যে অস্বীকৃতি মানে হচ্ছে এটা অস্বীকৃতি জানানোর পর বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের কাছে স্বপ্রণোদিত একটি ব্যাখ্যা পাঠিয়েছেন। এটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স আছে, তাই না? কোন বাক্যে আছে বলেন তো? সিম্পল বাক্যতে। আমাদের বাক্যটা দেখে আগে বুঝতে হবে যে এটা সিম্পল বাক্যে আছে না কমপ্লেক্স বাক্যে আছে। আপনি যদি এটা না ধরতে পারেন তাহলে ঝামেলা আছে, আপনি পারবেন না। আমি বারবার সিকোয়েন্স মেনটেন করার কারণ হচ্ছে এটা, আপনি যেন আপনার দুর্বল জায়গাটা ধরতে পারেন। আপনার যেখানে মেডিসিন লাগবে ওখানে মেডিসিন দিতে হবে। তাহলে এটা দেখার পরে আপনাকে কি বুঝতে হবে যে এটা একটা সিম্পল বাক্য আছে। এত বড় বাক্য সিম্পলে করা আমার জন্য একটু টাফ হয়ে যাবে। কি বলেছিলাম আমরা? প্রথম কথা ছিল ট্রান্সলেশন বা ফ্রি হ্যান্ড রাইটিং করার জন্য আমাদের 5টা প্রিকন্ডিশন ছিল, মনে আছে? প্রথম কথা হচ্ছে এই সেন্টেন্স দ্বারা নিজে অনুপ্রাণিত বা নিজে ইনফ্লুয়েন্সড হওয়া যাবে না, বরং কি করতে হবে? সেন্টেন্সটাকে আমার মতো করে, নিজের মতো করে আমরা করে নেব, আমি আমার মতো করে অনুবাদ করে নেব। আরো টোটাল 4টা-5টা কথা বলেছিলাম, যেগুলো ট্রান্সলেশন এবং ফ্রি হ্যান্ড রাইটিং এর প্রিকন্ডিশন হিসাবে আমি উল্লেখ করেছিলাম। এইখানে বলা আছে বাংলাদেশ সরকার দেশের শীর্ষস্থানীয় একটি মানবাধিকার সংগঠন অধিকারের নিবন্ধন নবায়নে অস্বীকৃতি জানানোর পর বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের স্বপ্রণোদিত হয়ে একটি ব্যাখ্যা পাঠিয়েছে।
ব্যাখ্যা পাঠিয়েছে। আমরা টেন্সের ক্লাস আলোচনা করব, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আপাতত একটু ধৈর্য ধরি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি এই বাক্যটা কি এইভাবে বলতে পারি না? বাংলাদেশ সরকার দেশের শীর্ষস্থানীয় একটি মানবাধিকার সংগঠন অধিকারের নিবন্ধন নবায়নে অস্বীকৃতি জানিয়েছে। খুব ভালো করে বোঝেন, বাংলাদেশ সরকার দেশের শীর্ষস্থানীয় একটি মানবাধিকার প্রতিষ্ঠান অধিকারের নিবন্ধন নবায়নে অস্বীকৃতি জানিয়েছে এবং স্বপ্রণোদিত হয়ে বিভিন্ন রাষ্ট্রদূতদের কাছে একটি ব্যাখ্যা পাঠিয়েছে। আমি মাঝখানে আমার মতো করে কি যোগ করে দিয়েছি বলেন তো? এবং এই যে জানানোর পর, আমাদের এটা জানানোর পরটাকে আমি কি করে ফেলেছি? কম্পাউন্ড সেন্টেন্সে নিয়েছি। তা এইবার আমাদের এখানে আরো অনেকগুলো কাজ আছে। সাবজেক্টটা কে বলেন তো? খুব মনোযোগ দিতে। অস্বীকৃতি জানিয়েছে, কে জানিয়েছে? আমরা একটু ভার্বটাকে দেখি। কে জানিয়েছে? বাংলাদেশ সরকার জানিয়েছে। তার মানে বাংলাদেশ সরকার হচ্ছে সাবজেক্ট, আর ভার্ব হচ্ছে কি বলেন তো? জানিয়েছে। মানে কি? নিবন্ধন নবায়নে অস্বীকৃতি জানিয়েছে। নিবন্ধন কি জানিয়েছে? অস্বীকৃতি জানিয়েছে, প্রত্যাখ্যান করেছে। আচ্ছা, তাহলে প্রথম হচ্ছে আমরা বাংলাদেশ সরকার সাবজেক্ট পাইলাম। একটু খুব খেয়াল করে দেখেন, দা গভর্নমেন্ট অফ বাংলাদেশ, অথবা বাংলাদেশ গভর্নমেন্ট আপনি লিখতে পারতেন। বাংলাদেশ গভর্নমেন্ট হ্যাজ রিফিউজড, প্রত্যাখ্যান করেছে বা ডিনাইড। কি জন্য প্রত্যাখ্যান করেছে বলেন তো? ওই নবায়নে, টু রিনিউ দা রেজিস্ট্রেশন অফ অধিকার। আমরা অধিকার সম্পর্কে আমরা এবার একটু কথা বলবো। অধিকার কি বলেন তো? এ লিডিং হিউম্যান রাইটস অর্গানাইজেশন অফ দ্য কান্ট্রি। এটা আমরা কোথায় পড়বো জানেন? এটা হচ্ছে আমরা অ্যাপোজিটিভের নিয়মে পড়বো, যে আমাদের অধিকার সম্পর্কে কথা বলা হয়েছে। এন্ড, এবং, খুব মনোযোগ দিয়ে দেখেন, এইখানে আমাদের হ্যাজ ছিল না? হ্যাজ ছিল। এখানে সাবজেক্ট দা গভর্নমেন্ট, এরপর অতিরিক্ত হ্যাজ ছিল। দ্বিতীয় বাক্য, এবং স্বপ্রণোদিত হয়ে বিভিন্ন রাষ্ট্রদূতদের কাছে তারা কি পাঠাইছে? বলেন তো? ব্যাখ্যা পাঠাইছে। এন্ড উইলিংলি sent an explanation to the ambassadors of different countries. এখন প্রশ্ন হচ্ছে, আপনি দেখেন এখানে আমরা অতিরিক্ত কন্ট্রাক্টেড সেন্টেন্স পাশাপাশি লিখে দেখেন, লেখা আছে কন্ট্রাক্টেড সেন্টেন্স। এখানে আমাদের দ্বিতীয় সাবজেক্টটা দা গভর্নমেন্ট ছিল, এবং হ্যাজ ছিল। একটু আগেই যখন আমরা ব্যাখ্যা করেছিলাম, কন্ট্রাক্টেড সেন্টেন্স করা হবে কিভাবে? যখন একই সাবজেক্ট থাকবে, দ্বিতীয় সাবজেক্টে বাদ দেওয়া হবে। একই ভার্ব থাকবে, দ্বিতীয় ভার্বটাকে বাদ দেওয়া হবে। এখন আমি এইখানকার সেন্ড ভার্ব এবং এইখানকার রিফিউজড ভার্ব দুইটাতে এক না, কিন্তু দুইটা সেন্টেন্সের দুইটা অক্সিলারি ভার্ব সেম। এই কারণে আমরা এখানকার হ্যাজ বাদ দিয়েছি এবং দা গভর্নমেন্ট বাদ দিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে, পরে উইলিংলি শব্দটা এখানে কেন আসে? আমরা ইউজ অফ অ্যাডভার্ব ফর ফ্রি হ্যান্ড রাইটিং এন্ড ট্রান্সলেশন, এখানে আমরা এর ব্যবহারটা দেখব। সাধারণত কিছু অ্যাডভার্ব আছে, বিশেষ করে অ্যাডভার্ব অফ ম্যানার যদি সেন্টেন্সে একটা থাকে, সেই ক্ষেত্রে আমরা সাবজেক্ট প্লাস ভার্বের মাঝখানে ব্যবহার করতে পারি, অথবা সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্ব, এই অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে আমরা ব্যবহার করতে পারি। বুঝতে পারলাম? এটা আমরা আমাদের মতো করে লিখলাম। যদি এই বাক্যটাকে সিম্পল করতে হয়, যারা সিম্পলে পারবেন তারা প্রথমে সিম্পল, আফটার রিফিউজিং টু রিনিউ দ্য রেজিস্ট্রেশন অফ অধিকার, এ লিডিং হিউম্যান রাইটস অর্গানাইজেশন অফ দ্য কান্ট্রি, কমা। এইবার আমরা টোটালি ফ্রেজ করে ফেললাম। এই টোটাল অংশটুকু আমরা কি করে ফেললাম বলেন তো? এই ফ্রেজ করে ফেললাম। Then the government of Bangladesh has willingly sent an explanation to the ambassadors of different countries. এইবার আপনি দেখেন, the government of Bangladesh, এটা সাবজেক্ট, এরপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মূল ভার্ব। দুইটা মূল ভার্বের মাঝখানে অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে কি বসে বলেন তো? সাধারণত অ্যাডভার্ব অফ ম্যানার বসে, যদি একটা অ্যাডভার্ব থাকে। এটাকে আমরা কন্ট্রাক্ট সেন্টেন্সের এক্সাম্পল দিলাম, যে এটাকে আমরা কন্ট্রাক্ট সেন্টেন্স হিসেবে এইভাবে এস্টাবলিশ করতে পারি। বুঝতে পারলাম কিনা এটা বলি? এই বুঝেছি, বুঝতে পারছি কিনা? আজকে যে ক্লাসে যতটুকু বোঝানো হবে, একটা ক্লাসে অনেক বেশি কনসেপ্ট আলোচনা করা হবে না। যেই ক্লাসে যতটুকু কনসেপ্ট আলোচনা করা হবে,
আমি বলেছিলাম মনে আছে আপনাদের, ফ্রি হ্যান্ড রাইটিং হচ্ছে একটা মালার মতো। হ্যাঁ, একটা মালা কাটতে অনেকগুলা পুঁতি লাগে, তাই না ভাই? অনেকগুলা পুঁতি লাগে। তো এইবার হচ্ছে আমরা প্রত্যেকদিন এক একটা পুঁতি সম্পর্কে কথা বলবো, এক একটা গোটা সম্পর্কে কথা বলবো, যেগুলা দিয়ে আমরা সুতা দিয়ে এক সময় বড় বড় বাক্য বানাতে পারবো। কারণ একটা ক্লাসে যেই আইডিয়াটা দিয়ে কথা বলা হচ্ছে, একজন বলছে নেট সমস্যা করছে, এটা তো আমার হাতে নেই, শোনা নেট সমস্যা করছে, এটা আমার হাতে নেই। এক্সপ্লেনেশনের পরিবর্তে রিপোর্ট দিলে হবে কি? হ্যাঁ হবে, কেন হবে না, সমস্যা নেই। রিপোর্ট দিলে হবে, ইন্টারপ্রিটেশন দিলেও হবে, কোনো ওটা নিয়ে পড়ে না। ওয়ার্ড আপনি কি ব্যবহার করবেন সেটা পরে। Is next one is simple sentence? Of course, next one is simple sentence. Why not? কেন নয়? এদিক তাকান। After refusing, the refusing থেকে আমাদের নন ফাইনিট ভার্ব, টু রিনিউ নন ফাইনিট ভার্ব, the registration of অধিকার a leading হিউম্যান রাইটস অর্গানাইজেশন অফ দ্য কান্ট্রি। তার মানে এখানে কোনো ফাইনিট ভার্ব নাই। এই টোটাল অংশটুকু কি বলেন তো? একটা ফ্রেজ। সেকেন্ড ওয়ান, দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, এটা হচ্ছে সাবজেক্ট, হ্যাজ সেন্ট, এই টোটাল হচ্ছে ফাইনিট ভার্ব ফ্রেজ। ফাইনিট ভার্ব ফ্রেজ। তাহলে একটা সাবজেক্ট পাইলাম এবং একটা ভার্ব পাইলাম। তো একটা সাবজেক্ট এবং একটা ভার্ব যদি পাই, একটা সাবজেক্ট এবং একটা ভার্ব যদি পাই, ওটার নাম কি বলেন তো? ওটার নাম কি? সিম্পল সেন্টেন্স। ওটার নাম কি বলেন তো? সিম্পল সেন্টেন্স। বুঝা গেল? বুঝতে পারলাম কি? নেটে একটু সমস্যা করছে, এটা আমরা বুঝতে পারছি, কিন্তু একটু মাইনে নিতে হবে। পরবর্তী কোশ্চেনটা, এদিক তাকান। পরবর্তী কোশ্চেনটা, এটা খুব সম্ভবত 28তম বিসিএস এ আসছে, কিন্তু আমি লিখতে ভুলে গেছি ভাই। হ্যাঁ, পরবর্তী কোশ্চেনটা, এদিক তাকান। বলছে 9 নাম্বার কোশ্চেনটা, এটা স্বামী বিয়ের পর ইচ্ছে করলেই স্ত্রীকে ছেড়ে চলে যাচ্ছে বা তালাক দিতে পারছে। কোন বাক্য? সিম্পল সেন্টেন্স। কোন বাক্য বলেন তো? সিম্পল সেন্টেন্স। স্বামী বিয়ের পর ইচ্ছে করলেই স্ত্রীকে ছেড়ে চলে যাচ্ছে বা তালাক দিচ্ছে। এখন ছেড়ে চলে যাচ্ছে, কে ছেড়ে চলে যাচ্ছে বলেন তো? স্বামী ছেড়ে চলে যাচ্ছে। এই সেন্টেন্সের সাবজেক্ট কে? স্বামী। ভার্ব কে বলেন তো? ছেড়ে যাওয়া। ভার্ব কে বলেন তো? ছেড়ে যাওয়া। আর কাকে ছেড়ে যাচ্ছে? স্ত্রীকে ছেড়ে যাচ্ছে, এটা হচ্ছে অবজেক্ট। এখন এটাতে এর থেকে বড় করা যাবে না ভাই, এর থেকে বড় করলে বোঝা যাবে, এর থেকে বড় করা যাবে না। এদিক দেখেন, একটু লক্ষ্য করেন। বলেছে বিয়ের পর, স্বামী বিয়ের পর ইচ্ছে করলেই স্ত্রীকে চলে যাচ্ছে বা তালাক দিতে পারছে। আমাদের আজকের টপিকটা হচ্ছে আমরা সেন্টেন্স দ্বারা বায়াসড হব না। কিছুদিন পর আপনাকে ছেড়ে দেব, আপনি বড় সমুদ্রে, আপনি যেভাবে খুশি করতে পারেন। টুডেস টপিক ইজ not to influence by the sentence but influence the sentence। আমি বুঝাতে পারলাম? স্বামী বিয়ের পর ইচ্ছে করলেই স্ত্রীকে ছেড়ে চলে যাচ্ছে বা তালাক দিতে পারছে, এটা 28তম বিসিএস রিটেন প্রশ্ন থেকে নেয়া। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি এই বাক্যটাকে এইভাবে না বলবো, আমি যদি সিম্পলে পারি তাহলে আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, ধরেন আপনি একটা টপিক সম্পর্কে আপনাকে লিখতে বলছে, সব বাক্য যদি আপনি সিম্পল সেন্টেন্সে লিখেন, তখন এটা খুব ব্যাখ্যা লাগবে। অফকোর্স আপনার বাক্যের ভিতরে ভেরিয়েশন আনতে হবে। কিছু বাক্য লিখবেন আপনি সিম্পল সেন্টেন্সে, কিছু বাক্য লিখবেন কমপ্লেক্স সেন্টেন্সে, কিছু বাক্য লিখবেন আপনি পার্টিসিপল ব্যবহার করে, কিছু বাক্য খুব হাই স্ট্যান্ডার্ড ব্যবহার করবেন, কিছু বাক্য একদম কমা পর্যন্ত ঠিকঠাক ব্যবহার করেন। আপনাদের ইউজ অফ পাংচুয়েশন ক্লাসে আমি কমা সেমিকোলন এগুলো সব বিস্তারিত শেখাবো ইনশাল্লাহ। আমরা যদি এটা এইভাবে করি, স্বামী বিয়ের পর যখন, মানে যদি স্বামীর ইচ্ছে হয় তখন সে ছেড়ে দিতে পারে, বা যখন স্বামীর ইচ্ছে হয় বিয়ের পর স্বামীর ইচ্ছে অনুসারে ছেড়ে দিতে পারে, তাই না? এই বাক্যটাকে অনেক ভাবে কি করা যায় না? একটু নিচে লক্ষ্য করেন তো। প্রথম বাক্যটা আমি সিম্পলে করা হয়েছে, আফটার এ ম্যারেজ টেক্স প্লেস এ হাজবেন্ড ক্যান লিভ, অর এটা নিয়ে আপাতত কথা বলার দরকার নেই, সিম্পল বাক্য। 2 নম্বর কাজ দেখেন, ইফ হাজবেন্ড, সরি এখানে এ হাজবেন্ড হবে, ইফ এ হাজবেন্ড ওয়ান্টস, যদি একজন হাজবেন্ড চায়, হি ক্যান ডিভোর্স হিজ ওয়াইফ আফটার ম্যারেজ, সে তার স্ত্রীকে বিয়ের পর তালাক দিতে পারে। আমাদের এই সিম্পল বাক্যটা থেকে আমাদের এই কমপ্লেক্স বাক্যটা করা
সহজ। ইফ আ হাজবেন্ড ওয়ান্টস, যদি একজন হাজবেন্ড চায়, হি ক্যান ডিভোর্স হিজ ওয়াইফ আফটার হিজ ম্যারেজ, বিয়ের পর সে তার স্ত্রীকে তালাক দিতে পারে। এই বাক্যটা কোন এইভাবে লেখা যায়, এ হাজবেন্ড ইজ বিং এবল টু লিভ অর ডিভোর্স হিজ কান্ট্রি আফটার হিজ। এটা হচ্ছে সব থেকে স্ট্যান্ডার্ড বাক্য, এটা হচ্ছে সব থেকে স্ট্যান্ডার্ড বাক্য। এখানে আমরা খুব সুন্দর একটা এক্সাম্পল শিখব। আমি যদি বলি আমি কাজটা করতে পারি, খুব মনোযোগ দিয়ে দেখেন, আমি যদি করি আমি কাজটা করতে পারি, তার মানে আই ক্যান ডু দ্য ওয়ার্ক। যদি প্রশ্ন হয় আমি কাজটা করতে পারবো, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, অথবা আই উইল ডু দ্য ওয়ার্ক। আমি করতে পারি অথবা করতে পারবো দুইটাই প্রকাশিত হয়। ফিউচার টেন্সে, সরাসরি ফিউচার টেন্সে যদি প্রকাশ করেন আই উইল ডু দ্য ওয়ার্ক, তাই তো? আমি কাজটা করতে পারতাম, আই কুড ডু দ্য ওয়ার্ক। আমি কাজটা করতে পারতেছি, মূল সেন্সটা তো কিন্তু এটা। স্বামী বিয়ের পর ইচ্ছে করলে স্ত্রীকে ছেড়ে চলে যাচ্ছে, কন্টিনিউয়াস টেন্স কিন্তু। এখন আমি কাজটা করতেছি, এটার কন্টিনিউয়াস টেন্স কি আসবে? এই যে এটা ভি ভার্ব ব্যবহার করবেন, এরপরে বিং এবল টু, এরপর ওটা ব্যবহার করবেন। আমি কাজটা করতে পারতেছি, আই এম বিং এবল টু ডু দ্য ওয়ার্ক। অনেকের জন্য এটা জীবনে ফার্স্ট শিখছেন, সুন্দর করে নোট নিয়ে রাখবেন। আমি কাজটা করতেছি, ক্যান এর কন্টিনিউয়াস টেন্স এইভাবে লিখতে হয়। ক্যান এর কোনো কন্টিনিউয়াস টেন্স নাই, ক্যান এর কন্টিনিউয়াস ফর্ম এরকম করে লিখতে হয় যে সরকার দুর্নীতি দমনে বা বিরোধী দলের নেতাকর্মী দমন করতে পারতেছে। যে কোনো বাক্যই আপনার খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড বাক্য হয়। এখানকার সবগুলা বাক্যর ভিতরে এই বাক্যটা সব থেকে স্ট্যান্ডার্ড। আমি কি বোঝাতে পারলাম? A husband is being able to leave or divorce his wife after his marriage. বোঝাতে পারলাম? তার মানে আমাদের ক্যান এর কন্টিনিউয়াস টেন্সটা আমরা কি লিখবো, এটা খাতায় লিখে রাখবেন। being able to plus be1, এটা হচ্ছে ক্যান এর কন্টিনিউয়াস ফর্ম। এটা হচ্ছে ক্যান এর কন্টিনিউয়াস ফর্ম। ওকে, আচ্ছা, একই বাক্য আমরা পরবর্তীতে আমরা লেখার চেষ্টা করব। একই বাক্য পরবর্তীতে আমরা লিখব, a husband can leave or divorce his wife for his own interest after his marriage. দেখেন কত ধরনের বাক্য বানাচ্ছি আমি। এই সিম্পল বাক্যটা আমি 4 ভাবে লিখলাম। যখন আপনি পূর্ণাঙ্গ শেষ করবেন তখন আপনি এরকম ভাবে আপনার নিজের মতো করে লিখতে পারবেন, টেনশন করার কিছু নেই। যখন একজন হাজবেন্ড তার স্ত্রীকে ছেড়ে চলে যেতে পারছে কি তার নিজের ইচ্ছা অনুসারে, হাজবেন্ডের ইচ্ছা অনুসারে। বুঝাতে পারলাম? এটা হচ্ছে মূল কথা। আমাদের আজকের মূল বিষয় শুধু এতটুকু যে সেন্টেন্স যেভাবে আছে আমরা ওইভাবে অনুবাদ না করলেও পারবো, আমরা আমাদের মতো করে লিখতে পারবো। দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট। পরবর্তী কোশ্চেন 10 নাম্বার, এটা আপনারা করবেন, এখানে যেভাবে বলা আছে এটা দরকার নেই, এটা আপনারা করবেন। 10 নাম্বার কোশ্চেনটা একটু দেখেন তো কি আছে। বলা হয়েছে আমাদের দেশের অধিকাংশ লোকের জন্য বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ ব্যবস্থা না থাকায় তাহাদের কোনো নিরাপত্তা নাই। 32তম বিশেষ লিখিত পরীক্ষা প্রশ্ন আসছিল। আমরা তাহাদের কোনো নিরাপত্তা নাই এতটুকু শিখবো আমরা ইউজ অফ দেয়ার ফর ফ্রি হ্যান্ড রাইটিং এন্ড ট্রান্সলেশনে, ওখানে আমরা এতটুকু শিখবো। এখন এই বাক্যটা একটু দেখেন, আমাদের দেশের অধিকাংশ লোকের জন্য বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ ব্যবস্থা না থাকায় তাদের কোনো নিরাপত্তা নাই। এই 10 নাম্বার বাক্যটা বলেন তো সিম্পল বাক্য না কমপ্লেক্স বাক্য না কম্পাউন্ড বাক্য? সবাই একটু বলেন তো, সিম্পল বাক্য, কমপ্লেক্স বাক্য, কম্পাউন্ড বাক্য? এই 10 নাম্বার সেন্টেন্সটা আগে বলেন যে এটা কোন ধরনের বাক্য। সিম্বল বাক্য। আচ্ছা, ও আগের বার একটা কথা বলতে ভুলে গেলাম আমরা, ওই যে এখানে ছিল এটা আমাদের থাকবে। হাজবেন্ড হচ্ছে আমাদের কমন নাউন। হাজবেন্ড হচ্ছে কোন নাউন ভাই? কমন নাউন। মনে রাখতে হবে বাক্যে কোন সেন্টেন্সে কমন নাউন একা বসতে পারে না। কোন বাক্যে বা কোন সেন্টেন্সে কমন নাউন একা বসতে পারে না।
হয় এর পূর্বে আর্টিকেল বসে, অথবা এটাকে প্লুরাল করতে হয়, অথবা এর পূর্বে ডিটারমিনার বসে, কিছু না কিছু করতে হয়। সিঙ্গেল আমাদের কমন নাউন ব্যবহার করা যাবে না। তবে জাতি বোঝাতে মেন এবং উইমেন সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা যাবে। বুঝাতে পারলাম? জাতি বোঝাতে। আচ্ছা, এটা সিম্পল বাক্য, তাই না? সিম্পল বাক্যের জন্য এটা সিম্পল বাক্য। এক্স্যাক্টলি আমরা এই সিম্পল বা এ কমপ্লেক্স কে বলছেন? এটা কমপ্লেক্স সেন্টেন্স হয় কি করে? এটা কমপ্লেক্স সেন্টেন্স হয় কি করে বলেন তো? আমাদের দেশের অধিকাংশ লোকের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা না থাকায়, না থাকায়, না থাকায়, এটা দেখে বুঝতে হবে, না থাকায় তাদের কোনো নিরাপত্তা নাই। আচ্ছা, আমি এই বাক্যটাকে এইভাবে আমি করে দিছি এখানে, ফর মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, একটা কমা হবে, আমাদের দেশের অধিকাংশ মানুষের জন্য দেয়ার ইজ নো সাপ্লাই অফ পিওর ড্রিঙ্কিং ওয়াটার, কোন ড্রিঙ্কিং ওয়াটার ব্যবস্থা নেই। সো তাই দে ডো নট হ্যাভ সিকিউরিটি অফ লাইফ, তাদের জীবনের নিরাপত্তা নাই। বুঝতে পারলাম? এই বাক্যটাকে আমি আমার মতো করে একটা সেন্টেন্স করে দিলাম আপনাদের। এটাকে আমরা অন্যভাবে করব। আমাদের দেশের অধিকাংশ লোকের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা না থাকায়, এই বাক্যটাকে এইরকম একই অর্থ দেয় কিনা দেখেন তো। যেহেতু আমাদের দেশের অধিকাংশ মানুষের বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই, এই জন্য তাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। যেহেতু আমাদের দেশের অধিকাংশ মানুষের জন্য বিশুদ্ধ পানীয় জলের সরবরাহের ব্যবস্থা নেই, বিশুদ্ধ পানীয় জলের সরবরাহের ব্যবস্থা নেই বা বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই, সরবরাহ ইংরেজি লিখতে হবে, বিষয়টা এরকম না। যেহেতু আমাদের দেশের অধিকাংশ মানুষের জন্য, যেহেতু আমাদের দেশের অধিকাংশ মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা নাই, বিশুদ্ধ পানির ব্যবস্থা নাই, এই জন্য তাদের জীবনে কোনো নিরাপত্তা নাই। এই বাক্যটা থেকে দ্বিতীয় বাক্যটা আমাদের সহজ মনে হওয়ার কথা। আবার যেহেতু অধিকাংশ মানুষ, যেহেতু অধিকাংশ মানুষের কি বিশুদ্ধ পানির অ্যাক্সেস বা আমাদের কি নেই, এটা অধিকার নেই, অ্যাক্সেসিবিলিটি নেই, যেহেতু আমাদের অধিকাংশ মানুষ পায় না, এই জন্য তাদের জীবনের কোনো নিরাপত্তা নেই, এরকম ভাবে লেখা যায় না? তার মানে আমরা সেন্টেন্স দ্বারা আমরা কি করলাম না, ট্রান্সফার হইলাম না, আমরা সেন্টেন্স দ্বারা ইনফ্লুয়েন্স হইলাম না, বরং আমরা আমাদের মতো করে বাক্য লিখতে পারলাম। বুঝাতে পারলাম? যে তারা আমরা কি লিখতে পারি, আমাদের দেশের অধিকাংশ মানুষের লোকের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা না থাকায়, এজ লেখেন, দেখেন এইভাবে লেখা যায় কিনা, এজ মেনি পিপল, দেখেন কত ভাবে লেখে, মেনি পিপল হ্যাভ নো অ্যাক্সেস, এটা বলছি কি অ্যাক্সেস টু পিওর ড্রিঙ্কিং ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটার লেখা যায় না? এজ যেহেতু, অথবা এজ এর পরিবর্তে আপনি সিন্স দেন, এজ অথবা সিন্স, যেহেতু মেনি পিপল হ্যাভ নো অ্যাক্সেস টু পিওর ড্রিঙ্কিং ওয়াটার, যেহেতু অধিকাংশ মানুষেরই কি নাই, পিওর ড্রিঙ্কিং ওয়াটারে আমাদের কি অ্যাক্সেস নাই। এরপরে আমাদের এই যে কমা দিয়ে দিলে সেহেতু হয়ে গেল, তখন আবার নতুন করে সেহেতু লেখার দরকার নেই। তাহলে কি আমাদের তাদের জীবনে কোনো নিরাপত্তা নেই। বাক্যে কোথাও কোনো কিছু আছে নাই না থাকলে আমাদের কি আসবে বলুন তো, আমাদের দেয়ার ব্যবহার করতে হয়। এই জন্য আমাদের কি আসবে বলুন তো, দে ডো নট হ্যাভ সিকিউরিটি অফ, অথবা অথবা দে হ্যাভ নো, আমাদের মেনি পিপল ব্যবহার করছেন না, বাদ দেন, দেয়ার ব্যবহার আপনি শিখেননি, বাদ দেন, তাহলে আপনি দে তো ব্যবহার করতে পারবেন, তাহলে দে হ্যাভ নো সিকিউরিটি অফ লাইফ, তাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। আবার লেখেন many people have no security of life, অধিকাংশ অনেক মানুষের জীবনের নিরাপত্তা নেই, বিকজ কারণ they do not get the opportunity of pure drinking water, they do not get the opportunity of pure drinking। আমি সেন্টেন্সকে এই যে ভাঙাভাঙি খেলা খেলতেছে, বুঝছেন? আপনার মাথায় এই ভাঙাভাঙি খেলা খেলে কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট।
বুঝাতে পারলাম? আমি একই বাক্য একভাবে আমি করেই দিলাম নিয়ম ব্যবহার করে। আমরা নিয়মের বাইরে যে সিম্পল বাক্যকে অন্যভাবে কমপ্লেক্সে করলাম। এই জন্য আমি বলেছি যে কখনো কখনো বাক্যের স্ট্রাকচার পরিবর্তন করলে বাক্য কেবল সুন্দর হয় না, বাক্য কেবল সাবলীল হয়, বাক্য আরো সাবলীল হয়, বাক্য আরো প্রাঞ্জল হয়। এজন্য আপনি আপনার নিজের মতো করে পরিবর্তন করে নেবেন। ওকে, 11 নম্বর কোশ্চেন নাম্বার 11 বলা হয়েছে, এটা খুব সম্ভবত আসছিল 33তম বিসিএস এ, যতদূর মনে হয়। আমার নিচে দুটো লিখতে ভুলে গেছি। বলছে গ্রামবাসীরা জীবাণু সম্পর্কে কিছুই জানে না বলিয়া কলেরা, আমাশয় এবং অন্যান্য পানিবাহিত রোগের শিকারে পরিণত হয়। কোন সেন্টেন্সে আছে বলেন তো? লাস্ট 11 নম্বর কোশ্চেনটা, as most of the people of our country have no sufficient drinking water, so they have no security. হ্যাঁ, করা যায়। স্ট্রাকচার পরিবর্তন করলে এক্স্যাক্টলি। এই লাস্ট কোশ্চেন নাম্বার 11টায় দেখুন তো কোন বাক্য আছে বলেন তো? সিম্পল বাক্য। আমি কোনটাই করেছি? দা বিল ইজ একটা বলছে কম্পাউন্ড বাক্য। এটা কম্পাউন্ড বাক্য কি করে হয়? এটা কম্পাউন্ড বাক্য কি করে হয়? কম্পাউন্ড বাক্য কি করে হয়? কম্পাউন্ড বাক্য চেনার জন্য বাংলায় কম্পাউন্ড বাক্য কি করে চেনা যায়, এটা নিয়মটা পরে শিটে দেয়া আছে তো। আচ্ছা, গ্রামবাসীরা জীবাণু সম্পর্কে কিছুই জানে না বলিয়া, এই যে কোনো বাক্যে যদি আ সাউন্ড থাকে, কোন বাক্যে যদি আ সাউন্ড থাকে, এ সাউন্ড থাকে, আপনারা আছেন কিন্তু আমি নাই, বুঝতে পারছেন? দেখা যাচ্ছে কিনা জানি না, বিদ্যুৎ চলে গেছে। এখন এটার ক্ষেত্রে আসলে আমার কি করার আছে আমি বুঝতে পারছি না। আপনার দেখা যাচ্ছে কিনা আমাকে জানি না। বিদ্যুৎ চলে গেছে, বিদ্যুৎ চলে যাওয়ার কারণে স্লাইড বন্ধ হয়ে গেছে আমাদের, এবং আর কন্টিনিউ করতে পারছি না। ঠিক আছে, বিদ্যুৎ চলে গেছে, বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমরা কন্টিনিউ করতে পারছি না। ঠিক আছে, কারেন্ট গুলো, হ্যাঁ, কি একটা বাজে অবস্থা। এই আমরা যেটা বলছিলাম, শেষের বাক্যটা যেটা ছিল, শুনেন, শেষের বাক্যটা যেটা ছিল, অধিকাংশ গ্রামবাসী কি ছিলেন ভুলে গেছে। অধিকাংশ গ্রামবাসীরা কি সম্পর্কে? জীবাণু সম্পর্কে কোনো কিছু জানে না। জীবাণু সম্পর্কে কোনো কিছু জানে না বলিয়া কলেরা, তারপরে ডায়রিয়া, তারপরে আমাশয়, এরকম রোগে তার পতিত হয়। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এই বাক্যটাকে বিকজ, সিন্স এবং এজ, এই তিনটা স্ট্রাকচার দিয়ে লিখবেন এই বাক্যটাকে। আমরা নেক্সট ক্লাসে মূল টপিকে চলে যাব। আমি ভাবছিলাম আজকের ক্লাসে ফ্রেজ সম্পর্কে একটু কথা বলবো এবং ট্রান্সফরমেশন সম্পর্কে একটু কথা বলবো, কিন্তু এটা আর হলো না। আমরা পরবর্তী ক্লাসে মূল টপিকে যাব এবং ফাঁকে ফাঁকে আমরা ট্রান্সফরমেশন, এই বিষয়গুলো কথা বলা হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে, আমাদের টপিক অনুসারে ক্লাস নেব, দেন হচ্ছে আমাদের যেদিন ক্লাস আছে ওই দিনই নিব। আপনাদের কাজ হচ্ছে আপনারা এই বাক্যটাকে, সর্বশেষ 11 নাম্বার বাক্যটাকে আপনারা বিকজ, সিন্স, এজ, এটা দিয়ে আপনার ট্রান্সলেশন করবেন আপনার নিজের মতো করে। আজকে আমি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ঠিক আছে।